কি সবকিছু ঠিকঠাক আছে না? চেক দাও তো একটা, সাউন্ড ওকে আছে কিনা, আর হচ্ছে দেখা যাচ্ছে কিনা, এইটুকুই ঠিক আছে সব কিছু। আমি একটা চেক দেই। হ্যাঁ আছি ভালোই। তোমাদের কি অবস্থা বলো, তোমাদের কি অবস্থা? ওকে, অল ওকে। আচ্ছা একটা কাজ করো তো, জাস্ট একটা কাজ করবা, আমি একটু দেখতে চাই একটা জিনিস, আমি যদি পোল দেই না এই জিনিসটা নিয়ে কখনো, সেটা হচ্ছে কোন বিভাগ, তোমরা কোন বিভাগ থেকে আসছো, মানে ডিভিশন, একটু আমাকে বলো তো। যারা লাইভে আসছে তারা একটু বলো, আমি একটা ধারণা পেয়ে যাবো যে আমাদের এখানে কোন বিভাগের স্টুডেন্ট একটু বেশি, কোন বিভাগের স্টুডেন্ট বেশি, একটু বলো তো। ঢাকা, সিলেট, বরিশাল, ওকে, রাজশাহী, ঢাকা। ঢাকার তাহলে একটু বেশি ইনপুট, সিলেটের একটু বেশি ইনপুট মনে হচ্ছে। আচ্ছা, তো যাই হোক, আমাদের এখানে আহ, আছে, সব বিভাগই আছে, তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে ছড়ানো ছিটানো। সো বিভাগের দিকে না যাই, গতদিন তো আমরা বাংলাদেশের ম্যাপ দেখে হচ্ছে ওই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মনে রাখা খেয়াল করছি আর কি। সো আজকে আজকে হচ্ছে আমরা যেটা পড়বো সেটা দেখতেই পাচ্ছ, আজকের রুটিনে দেওয়া ছিল হচ্ছে ক্যালকুলাস ফর ফিজিক্স। মানে আমাদের ফিজিক্স পড়তে, ফিজিক্সের আমি বলি ফিজিক্সের কোন কোন চ্যাপ্টার ক্যালকুলাস নামক জিনিস লাগবে, সেটা হচ্ছে ফিজিক্সের ফার্স্ট পেপারে চ্যাপ্টার 2, হ্যাঁ ফার্স্ট পেপার চ্যাপ্টার 2-তে লাগবে, চ্যাপ্টার 3 যদি ফুল সিলেবাসে থাকে তাহলে লাগবে, আর যদি ফুল সিলেবাসে না থাকে তাহলে বাদ হয়ে যাবে আবার। হ্যাঁ, চ্যাপ্টার 4-এ লাগবে, চ্যাপ্টার 5-এ লাগবে, হ্যাঁ চ্যাপ্টার 6-এ লাগবে, চ্যাপ্টার 7 একটু লাগবে, চ্যাপ্টার 8-এ আবার লাগবে, চ্যাপ্টার 8-এ লাগবে, চ্যাপ্টার 9-এ লাগবে না, ওইভাবে লাগবে না, চ্যাপ্টার 10-এ লাগবে না, সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1-এ লাগবে, সেকেন্ড পেপার চ্যাপ্টার 2-তে লাগবে, সেকেন্ড পেপার চ্যাপ্টার 3-তে লাগবে, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4-এ লাগবে, 5-এও লাগবে, হ্যাঁ 5-এও লাগবে, 6-এ লাগবে না সেভাবে, চ্যাপ্টার 7-এ লাগবে না, চ্যাপ্টার 8-এ লাগবে না, চ্যাপ্টার 9-এও লাগবে না, চ্যাপ্টার 10-এও লাগবে না। সো বুঝতেই পারছো যে আমাদের ক্যালকুলাস নামের যে জিনিসটা, যেটা ম্যাথমেটিক্সের অংশ, ম্যাথমেটিক্সের মধ্যে ফুললি আছে, সেটা ফার্স্ট পেপারের, মানে তুমি তো টোটাল 21টা বা 20টা চ্যাপ্টার ধরো, তোমার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, সো অ্যাবাউট 60% চ্যাপ্টারে তোমার ক্যালকুলাস নামের জিনিসটা লাগবে। এন্ড কথা হচ্ছে ক্যালকুলাসকে ফুলি লাগবে কিনা, আমি যদি ক্যালকুলাসের একদম 100%-এর কথা বলি, ক্যালকুলাস 100% পাওয়া হচ্ছে তোমরা ফুললি ম্যাথে, হ্যাঁ ক্যালকুলাস 100%, আমি জাস্ট ওভারভিউ দিচ্ছি আর কি কিরকম কি লাগবে। তো তার মধ্যে ফিজিক্সে কতটুকু লাগবে, ফিজিক্সে লাগবে হচ্ছে মাত্র 5%। মানে ফিজিক্সে আমার যে ক্যালকুলাসটা লাগবে বিভিন্ন প্রবলেম সলভ করতে, সেটা সম্পূর্ণ 100% যদি ম্যাথমেটিক্সে ধরো যে 100, মানে লেভেল 100 লেভেল পর্যন্ত, ফিজিক্সে মাত্র 5% লাগে, মানে একদম বিগিনার লেভেলটা লাগবে, একদম শুরুর লেভেলটা ফিজিক্সে লাগবে। হ্যাঁ, সো এটা নিয়ে কোনো প্যারা নাই যে আচ্ছা আমরা তো ক্যালকুলাস মনে করো যে ম্যাথে তুমি পড়বা হচ্ছে ফার্স্ট ইয়ারের একদম লাস্টের দিকে, সো এর আগে যে আমরা এই চ্যাপ্টারগুলো পড়তে যাব তখন কি কোনো সমস্যা হবে কিনা, অ্যান্সার ইজ তেমন কোনো সমস্যা হবে না, কারণ আমাদের একদম শুরুর লেভেলটা লাগবে, বা বেসিক বলতে পারো, মানে একদম বেসিকটা যে ক্যালকুলাস কি করে এই জিনিসটা জাস্ট লাগবে। এই জিনিসটা তুমি বুঝতে পারলে ফিজিক্স পড়তে তোমার ক্যালকুলাসে নিয়ে কারো কোনো সমস্যা হবে না, এটা আমরা বলতে পারি শুরুতে। হ্যাঁ, এর পরবর্তীতে একদম শুরু লেভেল তো লাগলো, এর পরবর্তীতে আমরা যদি বলি যে আচ্ছা ক্যালকুলাস জিনিসটা কি, ক্যালকুলাস তুমি যদি ওয়ার্ডটার মধ্যেই খেয়াল করো, এটার মধ্যে ক্যালকুলেট, হ্যাঁ ক্যালকুলেট বা ক্যালকুলেশন এর সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক আছে, রাইট? ক্যালকুলেশন ক্যালকুলাস মানে বুঝতেই পারছো যে আমরা কিছু একটা ক্যালকুলেশন করব, বা আমরা কিছু একটা গণনা করব, হিসাব করব, সেটা থেকেই হচ্ছে আমাদের সেই গণনার জন্য একটা বিশেষ টুল হচ্ছে ক্যালকুলাস, যেটা ম্যাথমেটিক্সে তোমাদের দেখানো হবে। এখন কথা হচ্ছে যে কি গণনা করব, ঠিক আছে একটা কিছু তো গণনা করবো, কিন্তু কি গণনা করব যেটার জন্য আমাদের এইরকম একটা ওয়ার্ড বা এইরকম একটা জিনিস লাগবে। তো তোমাদের হচ্ছে খুব সহজ একটা জিনিস হচ্ছে, আমি একটা উদাহরণ দিতে চাই শুরুতেই। সেটা ধরো হচ্ছে একটা গাড়ি মনে করো রাস্তায় যাচ্ছে, ঠিক আছে একটা রাস্তায় একটা গাড়ি যাচ্ছে, একটা গাড়ি
রাস্তায় যাচ্ছে। ওকে, এখন এই যে গাড়িটা রাস্তায় যাচ্ছে, আমি এটাকে একটা কপি করি, আমার লাগতে পারে। হ্যাঁ, সো এই যে রাস্তায় যাচ্ছে গাড়িটা, সো নির্দিষ্ট একটা টাইম পর গাড়িটা ধরো যে এই জায়গায় আসছে, আসতেই পারে, গাড়ি তো মুভিং, সো মুভমেন্ট হবে, সো গাড়িটা সামনে যাচ্ছে। ঠিক আছে, আমি এইটা কপি করি, এটা লাগবে। ওকে, এখন আমি যে একটা গাড়ির কথা চিন্তা করছি যেটা রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছে, ধরো যে এটার আদি বেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড এবং এখানে শেষ বেগ হচ্ছে ধরো 10 মিটার পার সেকেন্ড, এবং এখান থেকে এখানে যেতে টাইম লাগছে হচ্ছে কতটুকু, 4 সেকেন্ড। ঠিক আছে, এখান থেকে এখানে যেতে 4 সেকেন্ড টাইম লাগছে। এখন যদি আমি তোমাকে বলি যে ঠিক আছে গাড়িটার বেগের পরিবর্তন হয়েছে কিনা, অ্যান্সার ইজ অবশ্যই হয়েছে, 2 থেকে 10 হয়ে গেছে। এবং আরেকটা প্রশ্ন জিজ্ঞেস করি, আচ্ছা বেগের পরিবর্তন বাই টাইম করে আমরা যে ত্বরণটা পাবো, এই ত্বরণটা কত, এই ত্বরণটা কত, তাড়াতাড়ি বলো, মুখে মুখে বলো, এখানে ত্বরণটা কত? গতকালের প্রাইসের জন্য পেজে মেসেজ করছিলেন, রেসপন্স করে নাই। আচ্ছা, রেসপন্সের টিমটা একটু অফ ছিল, রাতের মধ্যে মেসেজ পাওয়ার কথা তুমি। হ্যাঁ, আমার খেয়াল আছে তোমার ব্যাপারটা, বা 3 জন যে প্রাইস পাবে এটা খেয়াল আছে, হ্যাঁ মনে আছে। এটা কত, ত্বরণটা কত হয়, দ্রুত দ্রুত বলো। ত্বরণটা হয় হচ্ছে, আমরা কিভাবে বের করি, আমরা ভি মাইনাস ইউ বাই টি করি, তাই না? সহজ সূত্র, 9-10 থেকে পড়ছো। ভি মাইনাস ইউ কত, 10 মাইনাস 2, আর টি কত, টি হচ্ছে 4 সেকেন্ড, তার মানে হচ্ছে 8/4, মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার হচ্ছে ত্বরণ। ভেরি গুড। ওকে, তো ত্বরণটা আমরা বের করতে পারি যে ঠিক আছে এখানে ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার এই কেসটাতে। তাহলে ত্বরণটা কোন দিকে, ত্বরণটা হচ্ছে এই দিকে। আচ্ছা, এই যে সহজ জিনিসটাকে আমি একটু এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, একটা জিনিস দেখো, তুমি যে এটা ম্যানুয়ালি ক্যালকুলেট করলে না, ম্যানুয়ালি মতো বুঝো, তোমার মুখে মুখে করলা, বা আমাদের ব্রেইন ইউজ করে আমরা এটা করলাম। ঠিক আছে, আমাদের ব্রেইন কাজ করলো, বা আমাদের গণনা করার হচ্ছে অ্যাবিলিটিটা কাজ করলো এটা করার জন্য। এখন তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে আমি যদি ঢাকার রাস্তার কথাই চিন্তা করি, বা তোমার যে শহরেই থাকুক না কেন বা যে গ্রামেই থাকুক না কেন, সেখানকার একটা রাস্তার কথাই যদি তুমি চিন্তা করো মনে মনে, তাহলে এরকম কিন্তু এমন না যে পুরা দিনে একটা গাড়ি যাচ্ছে, পুরা দিনে কিন্তু অনেক অনেক গাড়ি ওই রাস্তা দিয়ে পার করবে। শুধু গাড়ি না, মনে করো মানুষ হাঁটে হেঁটে যাচ্ছে, তারপর মনে করো যে রিক্সা যাচ্ছে, হ্যাঁ সিএনজি যাচ্ছে, বাস যাচ্ছে, মানে মুভিং যে কোনো একটা বস্তু যাচ্ছে। এখন তুমি যদি এক জায়গায় বসার পরে, আমি তোমাকে রাস্তার পাশে বসার পরে বলি যে ঠিক আছে আমি এক একটা গাড়ি যাবে, তুমি হচ্ছে প্রত্যেকটা ত্বরণ বের করো। সো ব্রেনের উপর একটু চাপ পড়বে, বুঝতেই পারছো, কারণ তুমি একটা গাড়ি না, তুমি তখন রাস্তার উপর যতগুলো গাড়ি আছে সবগুলোর ত্বরণ বের করছো। এখন তোমাকে যদি আমি ঢাকার জ্যামের মধ্যে বসাই দিই, ঢাকার জ্যামের মধ্যে বসানোর পরে বা রাস্তার সাইডে বসাই দেওয়ার পরে বলবো যে আচ্ছা এই রাস্তায় যতগুলো গাড়ি যাবে, প্রতি মোমেন্টে শত শত গাড়ি যায়, এই রাস্তায় যতগুলো গাড়ি যাবে প্রত্যেকটা ত্বরণ তুমি নির্ণয় করো। তখন তোমাকে যদি বলি ত্বরণ নির্ণয় করতে, তখন তোমার মাথার উপর হিউজ পরিমাণে প্রেশার পড়ে যাবে, রাইট? কারণ প্রত্যেকটা ত্বরণ তোমাকে ম্যানুয়ালি বের করতে হচ্ছে। সো এখন আমরা রিয়েল লাইফের যে কোনো কাজে যেখানে আমাকে প্রেশার বেশি নিতে হবে, ওই কাজগুলো আমরা ম্যানুয়ালি না করে আমরা কম্পিউটারাইজড ভাবে করি। কম্পিউটারাইজ মানে তো বুঝো, আমরা কম্পিউটারকে ইনপুট দিব। আমরা কম্পিউটারকে বলবো যে ঠিক আছে ভাই, আপনি দেখবেন যে এখানে কত বেগে একটা গাড়ি যাচ্ছে, সেন্সর থাকবে, গাড়ি কত বেগে যাচ্ছে দেখবেন, আর কিছুক্ষণ পরে আবার ট্র্যাক করবেন যে গাড়িটা কত বেগে যাচ্ছে। তারপর কম্পিউটার সুন্দর করে কি করবে, তোমাকে ওটা ক্যালকুলেট করে দিয়ে দিবে। সহজ হিসাব, মানে তুমি ইঞ্জিনিয়ার, তুমি সুন্দর মতো ডিজাইনটা করলা যে আচ্ছা হ্যাঁ এখানে একটা সেন্সর বসাইছো, ধরো যে এখানে একটা সেন্সর আছে, এখানে একটা সেন্সর 1, এটা ক্যালকুলেট করবে হচ্ছে এখানকার বেগ, এবং এখানকার সেন্সর যেটা সেন্সর 2, এটা ক্যালকুলেট করবে এখানকার বেগ। তাহলে বেগ দুইটা ক্যালকুলেট করার পরে সুন্দর মতো ওই কম্পিউটারাইজ সিস্টেমটা কি করবে, তোমাকে ত্বরণটা বের করে দিবে। এখন কম্পিউটার কি মনে করো যে আকাশ থেকে টপাক করে পড়ছে, এমন তো না। কম্পিউটার তো আকাশ থেকে টপাক করে পড়ে না, কম্পিউটার হচ্ছে ম্যানমেড। মানে বেসিক্যালি আমরা নিজেরা যাতে ব্রেনটা আমাদের কম খাটানো লাগে, এই জন্য একবার ব্রেনটা খাটায় রাখছি। আমরা কম্পিউটারকে বলে রাখছি এরকম জিনিস যে দেখো ভাই, তুমি এখানে যে বেগটা পাবা এটা হবে, এখানকার যে বেগটা হবে এটা হবে, তারপর তুমি টাইম দ্বারা ভাগ দিবা, তাহলে সুন্দর মতো তুমি ত্বরণটা বের করতে পারো। কম্পিউটার হচ্ছে তোমার ওই ইনস্ট্রাকশনকে সুন্দর মতো কি করবে, মানে আজীবন চালাই যাবে তুমি যতক্ষণ তাকে চালাইতে চাও। ভেরি গুড। এখন কম্পিউটারকে তুমি যখন প্রোগ্রাম করবা, তখন ম্যাথমেটিক্যালি এইভাবে বলার চেয়ে ম্যাথমেটিক্যালি আরো কিছু সুন্দর বলা যায় এই জিনিসটাকে।
এই জিনিসটাকে তুমি বলতে পারবো তখন হচ্ছে এইভাবে যে ঠিক আছে তুমি এইটাকে কম্পিউটার চিন্তা করবে হচ্ছে এইভাবে, এ ইকুয়াল টু উপরে কিসের পার্থক্য খেয়াল করো, বেগের পার্থক্য। হ্যাঁ, আর এখানে নিচে খেয়াল করে দেখো, নিচে টাইমের ডিফারেন্স নেওয়া হয়েছে না 0 থেকে 4, সে তুমি টাইমের ডিফারেন্সটাকে কম্পিউটারে দিতে পারবা। তাহলে বেসিক্যালি কম্পিউটারকে তুমি ইনপুট দিবা এইটা, কম্পিউটারকে তুমি ভেঙে চুরে এটা ইনপুট দিবা না। এটা তোমার জন্য ইজিয়ার। কেন ইজিয়ার? কারণটা হচ্ছে এটা তুমি স্মার্টলি দিচ্ছ, ঠিক আছে, এটা স্মার্টলি দেওয়া হচ্ছে এবং কম্পিউটার স্মার্টলি সেটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তাহলে এখন দেখো আমরা যে ল্যাঙ্গুয়েজটা বা যে শেপের সাথে পরিচিত ওই শেপটাকেই তুমি এভাবে লিখতে পারো, বেগের পরিবর্তন বাই টাইমের পরিবর্তন, ঠিক আছে। এখন আসো, কম্পিউটার কিন্তু অনেক স্মুথ ডিসিশন নিতে পারে এবং অনেক স্মুথ কি বলে যে ক্যালকুলেশনগুলো করতে পারে, ঠিক আছে। কম্পিউটার এমন না যে আমাদের ব্রেনের মতো না, আমাদের ব্রেন তো অনেক স্লো এবং আমরা স্লো ক্যালকুলেশন করি বা আমাদের চিন্তা করতে টাইম লাগে। কম্পিউটার চিন্তা করতে টাইম লাগবে না, তুমি কম্পিউটারকে একবার ট্রেন আপ করে দিছো, কম্পিউটার আজীবন ওই কাজটা করতে পারবে। এখন কম্পিউটার যখন ট্রেন আপ করে দিছো তখন তুমি এইটাও কিন্তু বের করতে পারবা যে ওয়েট, আমার এত শর্ট এত লং ডিউরেশন না, আমি চাচ্ছি খুব শর্ট ডিউরেশনের ত্বরণ। কিরকম চাচ্ছি? আমি চাচ্ছি যে ঠিক আছে ভাই, এখানে টাইম ইকুয়াল টু হচ্ছে 4.001 সেকেন্ড ধরো, এবং এখানে টাইম ইকুয়াল টু হচ্ছে 4.002 সেকেন্ড। কথা বুঝো, 4 সেকেন্ডও না, 4 সেকেন্ডের মানে পরবর্তী 001, হ্যাঁ 4 সেকেন্ডের পরে 1 মিলি সেকেন্ড এবং এটা হচ্ছে 4 সেকেন্ডের পরে 2 মিলি সেকেন্ড। মানে বেসিক্যালি তুমি 1 মিলি সেকেন্ডের মধ্যে 1 মিলি সেকেন্ডের মধ্যে কি করছো, এটার বেগের পার্থক্যটা বের করবা। এটা ইউ যদি ভি হয় তাহলে বেগের পার্থক্য বাই টাইম যদি তুমি করো তাহলে তুমি কি করছো, বেসিক্যালি 1 মিলি সেকেন্ডের মধ্যে এটার ত্বরণটা বের করতে পারছো। দেখছো কত স্মুথ, মানে হচ্ছে একদম টাইম টু টাইম, পয়েন্ট টু পয়েন্টে ত্বরণ তুমি বের করতে পারছো। আমাদের কোয়েশ্চেন হচ্ছে যে ঠিক আছে ওকে বের করতে পারলাম, হোয়াই, কেন দরকার এই টাইম টু টাইমে ত্বরণ বের করা? কেন দরকার যদি একটা সহজ উদাহরণ দেই, সেটা হচ্ছে নাসা মনে করো একটা রকেট উৎক্ষেপণ করতেছে। হ্যাঁ, একটা রকেট সে যখন উৎক্ষেপণ করবে তখন পৃথিবী থেকে প্রতিটা মোমেন্টে সে কত বেগে যাচ্ছে এটা নিখুঁতভাবে পরিমাপ করতে হবে। কেন? কারণ সেটাকে দেখতে হবে সেটা সেফ নাকি, সেটা কি মানে ব্লাস্ট হয়ে যাবে কিনা কোনো কারণে, বা সেটা সেফলি পৌঁছাইতে পারবে কিনা। এই কারণে প্রতিটা মোমেন্ট নাসা যখন একটা মনে করো যে কি বলে যে একটা রকেট উৎক্ষেপণ করবে তার আগে প্রতিটা মোমেন্ট সিমুলেট করে। সিমুলেট মানে হচ্ছে কম্পিউটারের থ্রুতে দেখে যে কি কি হবে, প্রতিটা মোমেন্টে কি কি বেগ পাওয়া যাবে বা বিভিন্ন ভ্যালুগুলা পাওয়া যাবে। সো এরকম সফিস্টিকেটেড মানে তো বোঝো যে এরকম দামি বা এরকম হচ্ছে অনেক বেশি হচ্ছে ব্যয়বহুল কোনো সিস্টেমের জন্য আমার প্রতিটা মোমেন্টের বেগ দরকার। আমার কিন্তু এমন না যে আমি গাড়ি চালাইতেছি বেসিক্যালি সব জায়গায়, কারণ লাইফ তো গাড়ি চালানো না, লাইফ তো রকেটও উৎক্ষেপণ করতে হবে, তাই না তোমাকে। সো তোমাকে বিজ্ঞানের কথা চিন্তা করতে হবে। সো আলটিমেটলি তোমার ত্বরণটা প্রতিটা মোমেন্টে লাগবে। এই যে প্রতিটা মোমেন্ট, এই প্রতিটা মোমেন্টের ট্র্যাক রাখা এবং বেগগুলা বের করে ত্বরণটা বের করা তোমার ব্রেনের জন্য সমস্যা, কিন্তু কম্পিউটারের জন্য খুব ইজি। সো কম্পিউটার সুন্দর মতো কি করবে, এটা করে ফেলতে পারবে। এখন একটা কথা বলো, আমি যদি এই যে টাইমের ডিফারেন্সটা যেটা, এটা তো 1 মিলি সেকেন্ড, এটা আরো যদি কমাই, খেয়াল করে দেখো, এটা যদি আরো কমাইতে পারি তখন তুমি খেয়াল করে দেখবা ত্বরণের যে ভ্যালুগুলো আসবে বা ত্বরণের যে হচ্ছে ক্যালকুলেশনগুলোটা এটা আরো স্মুথ হবে। স্মুথ মানে তো বোঝো আরো ক্লিয়ার হবে। প্রতিটা মোমেন্ট মানে এক্স্যাক্ট 0.00001 সেকেন্ডে কি হচ্ছে তুমি ট্র্যাক রাখতে পারছো। তো এটা তোমার কাছে জরুরি, এটা তোমার কাছে বেশি জরুরি। সো আমরা কি করছি, বেসিক্যালি আমরা এই ডেল টিটাকে, টাইমের যে ডিফারেন্সটাকে, এটাকে যত সম্ভব শূন্যের কাছাকাছি নিয়ে যেতে চাই। খেয়াল করো, আমি এরকম করতে চাই ডেলটি ভাই, এটা ডেলটি 0 না, ঠিক আছে, এটা ডেলটি নট ইকুয়াল টু 0, 0 হবে না কিন্তু শূন্যের কাছাকাছি। এক্সাম্পল ডেলটি এরকম হতে পারে 0.0000 অনেকগুলা 01 সেকেন্ড। সো যতটা স্মুথ হবে ততটা কি হবে, বেটার হবে। যেরকম মনে করো যে আমের জুস বানাচ্ছ, আমের জুস, এখন আমের জুস তুমি যখন বানাবা ব্লেন্ডারে দেওয়ার পরে যতটা স্মুথ করবা, স্মুথ মানে তো বোঝো, যতটা স্মুথ হবে ততটা খাইতে আরাম হবে, তাই না? আমের জুস ততটা পারফেক্ট হবে। ওই রকম এটাকে তুমি স্মুথ করতেছো জিনিসটাকে, আর কিছুই না। সো স্মুথ করার বেলায় তুমি এখানে খেয়াল করে দেখো, তুমি বেসিক্যালি এখানে টাইমের ভ্যালুটাকে 0-র কাছাকাছি নিয়ে চলে যাচ্ছ, বা আমরা যেটা ত্বরণ পাচ্ছি সেটা আমরা কি করছি,
টাইমের ভ্যালুটাকে জিরোর কাছাকাছি নেওয়ার পরে আমরা ত্বরণটা একদম স্মুথ পাচ্ছি। সো এই যে ব্যাপারটাকে এভাবে লেখা হয়, লিমিট ডেল টি টেন্ডস টু জিরো। এটাকে পড়া হয় হচ্ছে এভাবে, ডেল টি টেন্ডস টু জিরো। টেন্ডস টু মানে হতে চায়, টেন্ডেন্সি বলি না যে আমার একটা টেন্ডেন্সি আছে, এরকম টেন্ডেন্সি, কোনো কিছু টেন্ডেন্সি আছে। তো টেন্ডস টু হতে মানে কি, হতে চায় জিরো, হতে পারবে না, জিরো হবে না, কিন্তু জিরোর খুবই কাছে যেতে চায়, এবং যত কাছে তুমি যেতে পারবা তত তোমার উপকার হবে। সো এখানে যেটা করা হলো বেসিক্যালি সেটা হচ্ছে ডেল টিকে জিরোর কাছাকাছি নিয়ে আমরা যদি বেগের পরিবর্তন বের করি তাহলে খুব স্মুথ বেগ পরিবর্তন পাবো, এবং বেসিক্যালি আমরা যে ত্বরণটা পাবো এটাকে তখন বলা হবে যে তাৎক্ষণিক ত্বরণ, একদম যে কোনো এক্স্যাক্ট মোমেন্টের ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ। তাহলে বলো বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা, যে তাৎক্ষণিক ত্বরণ বলতে কি বুঝছি আমরা, যে ওয়েট আমরা এক্স্যাক্ট একটা মোমেন্টের ত্বরণ, আমি বললাম যে 4 সেকেন্ডের ত্বরণ কত, এক্স্যাক্ট 4 সেকেন্ডের ত্বরণ। সো তুমি 4.000, তুমি যত জিরো দিতে পারবা এখানে তত বেটার, তুমি যত জিরো দিতে পারবা এখানে তত বেটার, তুমি এক্স্যাক্ট ওই মোমেন্টেরই ত্বরণটা একদম পারফেক্টলি বের করে ফেলতে পারছো। তাহলে এইটা আমরা আগে থেকে শিখছি, আমরা ছোটবেলা থেকে এটা শিখছি, ত্বরণের পাওয়ার জন্য কি করতে হয়, বেগের পরিবর্তনকে টাইম দ্বারা ভাগ করতে হয়, এবং এখানে আমরা এক্সট্রা কি লেজ অ্যাড করলাম যে ঠিক আছে পারফেক্ট পাওয়ার জন্য তোমার এই টাইমের ডিফারেন্স যত কম হবে তত পারফেক্টলি তুমি একটা মোমেন্টের ত্বরণ পাবা। এখন এই যে এইটা লিখতেছি আমি, এইটা লিখতে গেলে একটু সমস্যাটা কি, বেশ কয়েকটা সমস্যা। এল লিখতে হয়, আই লিখতে হয়, এম লিখতে হয়, ডেল টি লিখতে হয়, একটা তীর চিহ্ন দিতে হয়, জিরো লিখতে হয়। তোমার টাইম লাগে লিখতে, অ্যান্ড তোমার কলমের কালিও লাগবে, অ্যান্ড পেজের একটা জিনিসও স্পেসও নষ্ট হবে। সো এইটাকে আরো শর্টে কিভাবে লেখা যায়, এটাকে আরো শর্টে লেখা যায় হচ্ছে A ইকুয়াল টু ডিডিটি অফ ভি। এটা যা জিনিস এটাও তাই জিনিস। এখানে কি হলো, এখানে কি হইলো, এখানে যেটা হইলো সেটা হচ্ছে খেয়াল করে দেখো, এ যেটা ছিল আমরা তো এখান থেকে নিয়ে আসছি সবকিছু, তাই না, ডেল ভি বাই ডেল টি। এখানে ডেলের বদলে ডি বসছে আর ডেলের বদলে ডি বসছে। ডি বলতে বোঝায় অতি ক্ষুদ্র, ডি বলতে বোঝায় অতি ক্ষুদ্র। হ্যাঁ, তাহলে অতি ক্ষুদ্র টাইমের পরিবর্তন আর অতি ক্ষুদ্র বেগের পরিবর্তন। ক্লিয়ার? এটা দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। এই তাড়াতাড়ি বলো ক্লিয়ার কিনা। এরা এত টাইম লাগায় বলতে, নাকি আমার কাছে টাইম লাগতেছে আসতে? আমার মনে হচ্ছে কমেন্ট আসতে টাইম লাগতেছে। শ্যামল কুমার দাস বলছো আরেকবার, কতটুকু বলবো আরেকবার বলো, কোথায় বুঝোনি আমাকে বলতে হবে, যে কোন প্রবলেমে গিয়ে, মানে কোন মোমেন্টে গিয়ে সমস্যা হয়েছে। আমি যেটা করছি সেটা হচ্ছে টাইমের পরিবর্তনের সাপেক্ষে টাইমের পরিবর্তনটাকে হিসাবে রেখে আমি বেগের পরিবর্তন বের করছি, এবং আমি যেটা বললাম যে ঠিক আছে ভাই, যদি তুমি টাইমের পরিবর্তন খুব কমের মধ্যে নাও তাহলে ওই মোমেন্টে পারফেক্ট ভ্যালু পাবা। যেরকম আমি এখানে 4 সেকেন্ডে না পারফেক্ট ভ্যালুটা পাবো মোটামুটি। ইউ এবং ভি খেয়াল করে দেখো, শুরুর টাইমটা 4.001 এবং শেষের টাইমটা 4.002, মানে 1 মিলি সেকেন্ড, বেসিক্যালি 1 মিলি সেকেন্ডের মধ্যে আমি ক্যালকুলেট করে ফেলছি। তো আমি বেশি অ্যাকিউরেসি পাবো, বেশি অ্যাকুরেট হবে ভ্যালুটা। আমি যদি 1 মিলি সেকেন্ডের জায়গায় 1 ন্যানো সেকেন্ডের মধ্যে ক্যালকুলেট করতে পারতাম, মানে এক জিরোর পয়েন্টের পরে 9টা শূন্য তারপরে 1, এরকম যদি হইতো 1 ন্যানো সেকেন্ড, তাহলে আরো বেটার ক্যালকুলেশন হইতো। সো আমরা ওই টার্গেটেই যাচ্ছি, আমরা এই টাইমের যে ডিফারেন্সটাকে এটাকে একদম জিরোর কাছাকাছি নিয়ে চলে যাচ্ছে, জিরো না একদম জিরোর কাছাকাছি, মানে এরকম আর কি, এরকম কিছু একটা, অনেকগুলা জিরো তারপরে ডট 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 একটা 1, পয়েন্টের পরে অনেকগুলো জিরো তারপর একটা 1। তো এইটা করার পরে তুমি একদম পারফেক্ট বেগের ভ্যালু পাবা এই জায়গাটাতে, এবং বেগের ভ্যালুর যে চেঞ্জ সেটা পাবা বেসিক্যালি। বেগের ভ্যালুর চেঞ্জ কি, তাহলে ত্বরণ। তো এই যে জিনিসটা আসলো, হ্যাঁ, এই জিনিসটাকে বলা হয় হচ্ছে অন্তরীকরণ। খেয়াল করো এখানে অন্তরীকরণ যে বাংলা ওয়ার্ডটা আছে এটার মধ্যে দুইটা আছে, মানে ব্যাপার আছে, একটা হচ্ছে অন্তর এবং একটা হচ্ছে করণ।
অন্তর মানে কি? ডিফারেন্স, তাই না? ডিফারেন্স। তুমি কি করছো? বেসিক্যালি ডিফারেন্স বের করছো, তাই না? তুমি কার কার ডিফারেন্স বের করছো? তুমি বেসিক্যালি ই এবং ভি এর মধ্যে ডিফারেন্স বের করছো। তুমি ডেল ভি বের করছো, ডিফারেন্স বের করছো, অন্তর করেছো। তুমি যে এই যে ডিফারেন্সটা বের করেছো, অন্তর করেছো, এটা কার সাপেক্ষে করেছো? দেখো টাইমের সাপেক্ষে করেছো, টাইমের সাপেক্ষে করেছো। ঠিক আছে, এটা করেছো কি? টাইমের সাপেক্ষে। মানে একটা টাইমে কতটুকু বেগ এবং আরেকটা টাইমে কতটুকু বেগ সেটা তুমি চেক করেছো। সো অন্তরীকরণ করেছো তুমি, বেসিক্যালি কি করেছো? অন্তরকরণ করেছো। সো একবারে বলা হয় হচ্ছে অন্তরীকরণ, বা তুমি ডিফারেন্স বের করেছো, ডিফারেন্স। সো এই প্রসেসটাকে ইংলিশে বলা হয় হচ্ছে ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? ডিফারেন্সিয়েশন। বেসিকটা দেখো, মানে আইডিয়াটা বুঝছো কিনা? আইডিয়া বুঝলেই হবে এখন যে হ্যাঁ, আমরা ডিফারেন্সিয়েশন বলতে কি বুঝি। আমরা কিছুই না, আমরা টাইমের সাপেক্ষে বা যে কোনো কিছু একটা সাপেক্ষে আরেকটা রাশির ডিফারেন্সটা চেক করতেছি, আর কিছুই না। আমরা এখানে বেগের ডিফারেন্স চেক করতেছি কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে। সো এটা কি করলাম? আমরা ক্যালকুলেট করলাম। কি ক্যালকুলেট করলাম? ত্বরণ ক্যালকুলেট করলাম। ঠিক আছে, আমরা ত্বরণ ক্যালকুলেট করলাম। অনুরূপভাবে তুমি এরকম একটা ক্যালকুলেশন করতে পারো। ধরো যে আমি আবার গাড়ির হচ্ছে উদাহরণটা আঁকাই। আমরা আবার একটা গাড়ি আঁকাবো। এবং গাড়িটা এখানে চলে যাবে কিছুক্ষণ পরে। তো তুমি ধরো যে এটা হচ্ছে x=0, এই পজিশনটা x=0, এবং কিছুক্ষণ পরে গাড়িটা আসলে এই জায়গায় আছে নির্দিষ্ট একটা টাইমে। সেটা ধরো যে x= ধরো আর কি 2 মিটার, এবং তার পরবর্তীতে কিছু টাইম পরে সে এই জায়গায় গেছে, ধরো যে x=16 মিটার, বা ধরো 12 মিটার, ধরো আর কি, কোনো সমস্যা নেই, 12 মিটার ধরলা ইচ্ছা কিন্তু। তার মানে এক্স এর ভ্যালু এখানে 0, তার মানে বুঝতেই পারছো এখান থেকে এখানকার দূরত্ব 2 এবং এখান থেকে এখানকার দূরত্ব হচ্ছে 12। ঠিক আছে, তারপরে তুমি জাস্ট এখানে চেক দিলা যে ওকে ওয়েট, এখানে টাইমের যে ভ্যালুটা সেটা হচ্ছে 2.0001 সেকেন্ড, এবং এখানে টাইমের যে ভ্যালুটা সেটা হচ্ছে 2.0002 সেকেন্ড ধরলা, এবং এখানে টাইম ছিল 0। ঠিক আছে, এখন দেখি কয়জন পারে। আমি যদি তোমাকে বলি যে টাইম ইকুয়াল টু 2.0001 সেকেন্ড হতে টাইম ইকুয়াল টু 2.0002 সেকেন্ডের মধ্যে গাড়িটির বেগ নির্ণয় করো। ক্যালকুলেশন করো তো কত হবে? গাড়িটির বেগ কত হবে বলো তো আমাকে একটু। দ্রুত বলো কত আসে, ক্যালকুলেশন করি আমি ক্যালকুলেটরে। কই কোনো অ্যান্সার আসছে না যে কত হয়। দেখো দেখো ক্যালকুলেট করো। বেগ মানে কি? স্মরণের পরিবর্তন বাই টাইমের পরিবর্তন, বের করো।
সরণের পরিবর্তন আর টাইমের পরিবর্তন ক্যালকুলেট করলেই চলে আসবে। তাহলে দেখো বেগ যদি করি, এটা দেখতে অনেক বড় ভ্যালু আসবে, খেয়াল করো। বেগ মানে হচ্ছে সরণের পরিবর্তন, ডেল সরণ বাই ডেল সময়। এটা 9-10 থেকেই জানা তোমাদের, সরণের পরিবর্তনকে সময়ের পরিবর্তন, মানে বেগ মানে হচ্ছে সরণের হার। তাহলে যেটা হচ্ছে ডেল এক্স বাই ডেল টি। ডেল এক্স মানে কত? ডেল এক্স মানে কত? এখানে খেয়াল করে দেখো, এটা 2 মিটার, এটা 12 মিটার হলে এখান থেকে এখানে কতটুকু সময়ের মধ্যে গেছে? 12 মানে কতটুকু গেছে? 12 আর 2, তাহলে হচ্ছে 12 মাইনাস 2 বা হচ্ছে 10। আর টাইমের ডিফারেন্স কত? এখানে টাইমের ডিফারেন্স হচ্ছে 2.0002 মাইনাস 2.0001। তাহলে তোমার কাছে যেটা আসবে সেটা হচ্ছে 1 লাখ মিটার পার সেকেন্ড। মানে কি লেভেলের বেগ বুঝছো? যে 2.0001 সেকেন্ডে সে এখানে, 2.0002 সেকেন্ডে সে এখানে, তাহলে তার বেগটা আসতেছে 1 লাখ মিটার পার সেকেন্ড বেসিক্যালি। মানে এই ভ্যালু অনুসারে সেটা 1 লাখই আসবে, কিছু করার নাই, এটাই আসবে। এখন ওই সেম টু সেম জিনিস, তাহলে আমরা বেগ যেটা বলছি সেটা কি? সেটা হচ্ছে টাইমের সাপেক্ষে সরণের পরিবর্তন। এখন যদি আমরা আবার আগের মতো কাজ করি, যে আমরা টাইমটাকে খুবই শর্ট অ্যামাউন্টে ধরি, তাহলে আমরা যেটা পাবো, তাহলে আমরা এক্স্যাক্ট ওই মোমেন্টের বেগটাই পাবো। আমি বললাম যে এক্স্যাক্ট আমাকে 2 সেকেন্ডের বেগটা বলো, যে এই গাড়িটা 2 সেকেন্ডে কত বেগে আছে, ঠিক আছে? 2 সেকেন্ডে কত বেগে আছে সেটা বের করো, তাহলে তুমি এটা বের করতে পারবা। তাহলে এখন তুমি খেয়াল করে দেখো, এইটাকে তুমি কিন্তু আবার ওই যে শর্টে লিখতে পারো, যেহেতু এটা লিখতে বেশি টাইম লাগবে, এটা লিখতে কলমের কালি বেশি লাগবে, এটা লিখতে খাতার জায়গা ফুরাবে, এটাকে তুমি লিখতে পারো হচ্ছে ডিরিটি অফ এক্স। তার মানে বেগ মানে হচ্ছে সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণ। সময়ের সাপেক্ষে সরণের অন্তরীকরণটা হচ্ছে বেগ। খেয়াল করে দেখো, সময়ের সাপেক্ষে আমি কি করছো? সরণের ডিফারেন্স বের করছি। দ্যাটস ওয়াই টাইমের সাপেক্ষে এক্স এর ডিফারেন্সিয়েশন কি? বেগ। তাহলে আমরা এ পর্যন্ত কয়েকটা জিনিস একটু বুঝতে পারছি, একটু হলেও শিখতে না পারলেও হালকা আইডিয়া করতে পারছি। আমাদের এ পর্যন্ত যে আইডিয়াটা, এই আইডিয়াটা হচ্ছে এরকম যে আইডিয়াটা এরকম যে আমরা যদি সরণ পাই, আমরা সরণকে যদি ডিফারেন্সিয়েশন করি টাইমের সাপেক্ষে সরণের চেঞ্জ করলে বেগ পাওয়া যাচ্ছে, এবং আমরা টাইমের সাপেক্ষে যদি বেগের ডিফারেন্সিয়েশন করি তাহলে ত্বরণ পাওয়া যাচ্ছে। মানে বেসিক্যালি এটা ছোটবেলার তোমাদের ওই জিনিসটা, সেটা কি? বেগ ইকুয়াল টু হচ্ছে সরণ বাই সময়, এবং এটাও ছোটবেলার ওই জিনিসটাই, সেটা হচ্ছে ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বেগ বাই সময়। সো এখানে আমরা ম্যাথের যে টুলটা ব্যবহার করেছি সেটা হচ্ছে ক্যালকুলাসের মধ্যে একটা টুল আছে বড়, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। সেটা সো দ্যাটস ডিফারেন্সিয়েশন ফর ইউ। তাহলে এটা গেল হচ্ছে আমরা ক্যালকুলেটিভ ভাবে ক্যালকুলেশন করে করে বুঝলাম, বা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লেখে লেখে বুঝলাম যে ডিফারেন্সিয়েশন বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে? এটা খাই নাকি মাথায় দেয়, হালকা একটা আইডিয়া আসছে। আমি বলবো না ফুল আইডিয়া দরকার, ফিজিক্সের ফুল আইডিয়া এখন দরকার নাই, যতটুকু দরকার ততটুকু হচ্ছে এতটুকু। এখন আসো, এখন যদি তুমি এই সেম জিনিসটাকেই একটু অন্যভাবে চিন্তা করতে চাও, সেম জিনিসটাকেই, এই অন্য চিন্তাটাও আমাদের ফিজিক্সে লাগবে। সো অন্যভাবে চিন্তাটা বলতে, ধরো যে তোমার কাছে আমি বললাম যে ওয়েট, আমি বেগ এবং সরণ টাইম গ্রাফ আঁকাবো, বেগ এবং টাইমের গ্রাফ আঁকাবো। তো গ্রাফ আঁকাও খুব ভালো কথা। তুমি কি করতেছো? তুমি বেসিক্যালি এই আগের মতোই একটা গাড়ি নিছো, এবং গাড়ি নেওয়ার পরে গাড়িকে তুমি চালাইছো, গাড়িকে চালিয়ে তুমি বিভিন্ন ভ্যালুগুলো চেক করতেছো। ঠিক আছে? সেম টু সেম জিনিস তুমি হচ্ছে এবার ক্যালকুলেট করবা হচ্ছে গ্রাফে, বা গ্রাফে তুমি দেখবা কি হচ্ছে। ওকে,
তাহলে তুমি যে কাজটা করবা, ধরো টাইম ইকুয়াল টু হচ্ছে এখানে 0, এটা হচ্ছে টাইম ইকুয়াল টু 1, এটা হচ্ছে টাইম ইকুয়াল টু 2, 3, 4, 5 সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড। আর এখানে তুমি খেয়াল করে দেখো, এখানে আমি বললাম যে এটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড, এটা বেগ আছে মিটার পার সেকেন্ডে, টাইম আছে সেকেন্ডে, এটা 1 মিটার পার সেকেন্ড, এটা সেকেন্ড, এটা 2 মিটার পার সেকেন্ড এবং আর অনেক কিছু। এইবার আমার কাজ হচ্ছে সুন্দর মতো কিছু প্লট দেখানো তোমাদেরকে। তো ধরো বেগের তুমি যে বিভিন্ন জায়গায় প্লটগুলা করলা, ধরো যে শুরুতে বেগ ছিল 0, 0, 0, 1 সেকেন্ড পরে বেগ হচ্ছে 2, ঠিক আছে, 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 3, হতেই পারে 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 3। কিরকম হচ্ছে গ্রাফটা, যে গ্রাফটা এইভাবে যাচ্ছে, 1 সেকেন্ড পরে বেগ হচ্ছে এটা 2, 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 3, ঠিক আছে, 2 সেকেন্ড পরে বেগ হচ্ছে 3, দাঁড়াও, 3। তার পরবর্তীতে ধরো 2 থেকে 4 সেকেন্ডে বেগটা 3ই আছে, সো 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে বেগ সেম টু সেম 3তেই আছে, 3তেই আছে, কোনো চেঞ্জ হয়নি, তাহলে বেগটা হচ্ছে এখানে থাকবে গ্রাফিক্যালি। এবং হ্যাঁ, 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে বেগটা ধরো যে 1-এ নেমে আসছে, হতেই পারে, বিভিন্ন সময় বেগটা এরকম হতেই পারে, একটা বস্তুর বেগটা 1-এ নেমে আসছে, তাহলে এটা হচ্ছে এইরকম, বিভিন্ন সময় বেগটা তার ভিন্ন ভিন্ন রকম, ঠিক আছে। এখন তুমি যে কাজটা করবা বা যে কাজটা তুমি করতে চাচ্ছ সেটা হচ্ছে বিভিন্ন সময় তার বেগের পরিবর্তন বের করতে চাচ্ছ। তুমি বের করতে চাচ্ছ হচ্ছে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে 0 to 1, মানে আমি বের করছি বেগের পরিবর্তন বা ত্বরণ অ্যাকচুয়ালি, হ্যাঁ, আমি ত্বরণ বের করব, যেটা তুমি ভেঙে ভেঙে লিখলে হচ্ছে এইভাবে লিখতে পারবা, ডেল ভি বাই ডেল টি। আমি ত্বরণ বের করব হচ্ছে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে, মুখে মুখেও করা যাবে এটা, হ্যাঁ, তাহলে ত্বরণ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি। খেয়াল করে দেখো 0 থেকে 1 সেকেন্ড, 0 থেকে 1 সেকেন্ড, হ্যাঁ, 0 থেকে তুমি যখন 1 সেকেন্ডে যাচ্ছ, টাইমের ডিফারেন্স হচ্ছে 1 সেকেন্ড, 1 - 0। আর বেগের ডিফারেন্স কত, বেগের ডিফারেন্স হচ্ছে 2, এখানে 2, আর শুরুতে কত ছিল 0। খেয়াল করে দেখো 1 সেকেন্ডে বেগ 2, আর 0 সেকেন্ডে বেগ কত 0, তাহলে 2 - 0, এবং এটার ফলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। 0 থেকে 1 তুমি এটা পাইলা। তারপরে তোমার কাজ হচ্ছে 2 থেকে 3, বা সরি 2 থেকে 3 কেন গেলাম, আমি যাব হচ্ছে 1 থেকে 2 যাই, শুরুতে সিরিয়ালে যাই। 1 থেকে 2 যখন তুমি যাবা তখন তুমি বের করতে পারবা কি, ডেল ভি বাই ডেল টি। এই বলো, এটা ক্যালকুলেশন করে আমাকে বলো এটা কত আসবে, দেখাই যাচ্ছে, দেখে দেখে বলো এখানে ত্বরণের ভ্যালু কত আসবে। ভুল হোক সমস্যা নাই, কিন্তু বলো। ত্বরণের ভ্যালুটা বলো কত আসে। কত আসে দেখো, এটা হচ্ছে বেশিরভাগই কারেক্ট অ্যান্সার দিচ্ছ, এটা হচ্ছে 1 থেকে 2 সেকেন্ড, সো 2 - 1 হচ্ছে টাইমের ডিফারেন্স, আর বেগের ডিফারেন্স হচ্ছে 2 থেকে 3 হয়েছে, তাহলে 3 - 2, তাহলে এটা করলে আসবে 2/2 বা 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার তুমি 2 থেকে 4 সেকেন্ড হিসাব করো, একেবারে 2 থেকে 4 একই রকমই একটা রেখা আছে আর কি। সো 2 থেকে 4-এ তুমি যদি হিসাব করো তাহলে ত্বরণ যেটা হবে সেটা কত হবে, সেটা হবে হচ্ছে ডেল ভি বাই ডেল টি। 2 থেকে 4-এ যদি হিসাব করো তাহলে 4 - 2 হচ্ছে সময়, কিন্তু বেগের ডিফারেন্স কত, 4 যখন সেকেন্ড তখনও বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, কিন্তু 2 যখন বেগ সময় তখনও বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, তাহলে এটা হলো কত 0। তাহলে ত্বরণ হচ্ছে এখানে 0 কোন মোমেন্টে, 2 থেকে 4 সেকেন্ডের মধ্যে।
এবং লাস্টের 4 to 5 সেকেন্ডের মধ্যে ত্বরণ যেটা সেটা কি, সেটা হচ্ছে টাইমের ডিফারেন্স কত, ডেল ভি বাই ডেল টিটা আগে লিখি, ডেল ভি বাই ডেল টি, টাইমের ডিফারেন্স কত, 4 থেকে 5 হয়েছে, তাহলে 5 - 4। কিন্তু তোমার বেগের ডিফারেন্স, শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে 1 আর আদি বেগ হচ্ছে কত 3, তাহলে শেষ মাইনাস আদি করলে ডিফারেন্স পাবো 1 - 3, তাহলে এখানে পাবো হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে এই ম্যাথের বা এই উদাহরণের যে আমরা যে ত্বরণের যে ভ্যালুটা পাচ্ছি সেটা বেসিক্যালি প্লাস হতে পারে, 0 হতে পারে এবং মাইনাস হতে পারে। 0 ত্বরণ মানে হচ্ছে বেগের কোনো চেঞ্জ হবে না, এই কারণে এই জায়গাতে বেগের কোনো চেঞ্জ হয় নাই। মাইনাস ত্বরণ মানে কি তোমরা জানো, এটা 9-10 থেকেই পড়ছো, বেগের ভ্যালু কমে যাবে এবং কমে গেছে। প্লাস ত্বরণ মানে কি বেগের ভ্যালু বাড়বে এবং এই জায়গাগুলোতে বেগের ভ্যালু বাড়তেছে। এখন কথা হচ্ছে যে আমি এটা কেন লিখলাম এই ক্লাসে। বেসিক্যালি তুমি এখানে যে কাজটা করছো সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন তুমি বের করছো, তুমি ডিফারেন্সিয়েশনের ভ্যালুটাই বের করছো, গ্রাফিক্যালি বের করছো। আর গ্রাফিক্যালি এই ডিফারেন্সিয়েশনটা কি মিন করে, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা যদি একটা গাড়ি নিয়ে পাহাড় অতিক্রম করতে চাই, তখন খেয়াল করে দেখো এই জায়গাটা ঢালুটা একটু বেশি না, এই জায়গায় একটু বেশি ঢালু, এই জায়গায় একটু কম ঢালু, দেখাই যাচ্ছে এই জায়গাটা বেশি ঢালু, এই জায়গাটা কম ঢালু, এই জায়গাটা কোনো ঢালুই নাই, কোনো ঢালু নাই, এই জায়গাটা একটু বেশি ঢালু, তাহলে এটা হচ্ছে বেশি ঢালু। এই জায়গা তুলনামূলক কম ঢালু, এই জায়গাতে ঢালুতা নাই বা ঢালু না, একদম সমতল, এবং এই জায়গাটাতে বেশি ঢালু। এবং কিছু একটা ভ্যালু আসছে যেটা এটার সাথে মিলে যায়, খেয়াল করে দেখো ত্বরণের যে ভ্যালুটা, ত্বরণের এই ভ্যালুটা এখানে একটু বেশি 2, খেয়াল করছো 2 মিলে যায় যে বেশি ঢালু। যখন ত্বরণের ভ্যালুটা 1 হয়ে গেছে তখন কি এটা ঢালুটা কমে গেছে। ত্বরণের ভ্যালু যখন 0 তখন কোনো ঢালুতা নাই, ঢালু না, একটুও না। যখন -2 তখন আবার আসছে ঢালুতা, কিন্তু নেগেটিভ, নিচের দিকে, উপরে উঠছে না, নিচের দিকে। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে বেসিক্যালি ডিফারেন্সিয়েশন করে আমরা একটা গ্রাফের ঢাল বের করতেছি, এইখানে ঢাল বেশি, এইখানে ঢাল তার চেয়ে কম, এইখানে ঢাল নাই, এটা ঢাল 0, এই জায়গাতে ঢাল 0, এবং এই জায়গাটা আবার বেশি ঢালু কিন্তু নেগেটিভ, এই জায়গাটা বেশি ঢালু কিন্তু নেগেটিভ। তো এগুলা পজিটিভ ঢাল, এই দুইটা পজিটিভ ঢাল, এটা 0 ঢাল, এটা নেগেটিভ ঢাল। তার মানে ইন গ্রাফিক্যালি তুমি যে চিন্তা করো, ডিফারেন্সিয়েশন মানে ঢালুতা বের করা, ঠিক আছে? গ্রাফিক্যালি চিন্তা করলে, গ্রাফে চিন্তা করলে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে বা অন্তরীকরণ মানে হচ্ছে গ্রাফের নির্দিষ্ট পয়েন্টে ঢাল নির্ণয়। বলো এই পর্যন্ত আইডিয়াগুলো ক্লিয়ার হয়েছে কিনা, যে ডিফারেন্সিয়েশন মানে গ্রাফে চিন্তা করলে ঢাল নির্ণয়, আর তুমি ইকুয়েশনে চিন্তা করলে হচ্ছে কিছু একটা সাপেক্ষে কিছু একটা পার্থক্য নির্ণয়। যেরকম আমরা একটা উদাহরণ করি, ছোট্ট একটা, হ্যাঁ, আমরা বলি এরকম যে একটা গতিশীল বস্তুর বেগ ইকুয়াল টু হচ্ছে এরকম 2t আর কি, টয়েস টি। আমি গতিশীল বস্তুর বেগ টাইমের সাপেক্ষে ভাবে পাবো। টাইম যখন 0 তখন বেগ হবে 0, টাইম যখন 1 তখন বেগ হবে 2, টাইম যখন 3 তখন বেগ হবে কত 6, এরকম আর কি। সো তুমি যদি এটার একটা আঁকাও,
কি বলে যে টেবিল করো, তাহলে ভি বের করছি, হ্যাঁ, আর টি বের করছি, ভি ইকুয়াল টু টয়েস টি। ওকে, ভি ইকুয়াল টু এভাবে লিখি, ভি ইকুয়াল টু টয়েস টি। আচ্ছা এইভাবে না যাও, ঘুরাও, এটা টি বসাও, এটা ভি ইকুয়াল টু টয়েস টি এভাবে বলো। ওকে, তাহলে টি এর ভ্যালু যখন 0 তখন বেগের ভ্যালু 0। টি এর ভ্যালু 0 হলে বেগের ভ্যালু 0, টি এর ভ্যালু 1 হলে বেগের ভ্যালু 2, টি এর ভ্যালু 2 হলে বেগের ভ্যালু 4, টি এর ভ্যালু 3 হলে বেগের ভ্যালু 6, টি এর ভ্যালু 4 হলে বেগের ভ্যালু 8 হলো। এরকম করে তুমি আরো যাইতে পারবা, দ্বিগুণ হচ্ছে আর কি। এখন আমার খুব ইচ্ছা হচ্ছে যে আমি হচ্ছে এটাকে গ্রাফে প্লট করে ফেলবো। ঠিক আছে, আমি বেগ এবং টাইমকে যেরকম একটু আগে করলাম ওরকম আমি প্লট করে ফেলবো। তাহলে বেগ এটা এবং এটা হচ্ছে টাইম। ওকে, সো আমি টাইমের ভ্যালু লাগবে আমার কত, 0 1 2 3 4। সো আমি চিন্তা করি হচ্ছে এইভাবে, এইটা 1, অন্য কালারে যাই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এবং বেগের ভ্যালু গুলোকে 0 2 4 6 এমনি গেছে। তো আমি এটা চিন্তা করি, এটা হচ্ছে 2, মানানসই ভাবে এটা 4, মানানসই ভাবে এটা 6, এবং মানানসই ভাবে এটা হচ্ছে 8। ঠিক আছে, উপরে দেখতে অসুবিধা হলে নিচে নামাই দিই। তখন আমি খেয়াল করে দেখো এখানে ভি ইকুয়াল টু টয়েস টি, এবং এটা তোমাদের আমি সরল রেখার একটা ছোট্ট একটা ক্লাস নিয়েছিলাম। তুমি সরল রেখা আগাইতে পারো, অথবা তুমি যদি প্লট করো তাহলে একটা সরল রেখা আসবে। দেখো সরল রেখা কেমন আসে, যখন 0 সেকেন্ড তখন 0 0, 0তে 0 0, 0তে 0, 1-এ যখন তখন অ্যান্সার হচ্ছে 2, তাহলে এখানে আসবে। 2-তে যখন তখন অ্যান্সার হচ্ছে 4, তাহলে এখানে আসবে। 3-তে যখন তাহলে অ্যান্সার হচ্ছে 6, এখানে আসবে। 4-এ যখন তখন অ্যান্সার হচ্ছে 8, এখানে আসবে। তাহলে আলটিমেটলি তুমি খেয়াল করো 1 2 2 4 3 6 4 8, এবং তুমি এখানে একটা কি পাবা, তুমি সুন্দর মতো একটা সরল রেখা পেয়ে যাবা। আরে আরে মিলে গেছে, ঠিক আছে। তাহলে দেখো সুন্দর মতো তুমি একটা সরল রেখা পাচ্ছ। তাহলে এটা হচ্ছে ভি বনাম টি গ্রাফ। এটার জন্য এটা কেন আঁকালাম, কারণ হচ্ছে আমি এখন ত্বরণ বের করব। ঠিক আছে, ত্বরণ বের করবো। সো ত্বরণ তুমি যদি বের করতে চাও, আমি ধরো যে বিভিন্ন বিভিন্ন টাইমে বের করব। ঠিক আছে, ডেল ভি বাই ডেল টি লিখতেছি। ওকে, প্রথমে 0 থেকে 1 সেকেন্ডের মধ্যে ত্বরণ বের করি। এ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি। 1 সেকেন্ডে বেগ কত, 2 মাইনাস 0, আর টাইমের ডিফারেন্স 1 সেকেন্ড, তাহলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, গেল এটা 0 থেকে 1। এর পরবর্তীতে তুমি চাও যে ওয়েট আমি 1 থেকে 2 বের করব, সমস্যা নেই, করো, তুমি সবই বের করতে পারবে এখানে। এ ইকুয়াল টু, খেয়াল করো কি করছি আমি, বেগের ডিফারেন্স বাই টাইমের ডিফারেন্স। 1 থেকে 2, 2-এ বেগ হচ্ছে 4, আর 1-এ বেগ হচ্ছে 2, আর টাইমের ডিফারেন্স হচ্ছে 1 থেকে 2 বা 1, তাহলে আসবে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 2 থেকে 3 একই রকম ভাবে তুমি কি করবা, এ ইকুয়াল টু 2 থেকে 3, তাহলে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, আর টাইমের ডিফারেন্স 1, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং তুমি 4 থেকে 8 করো, সরি 3 থেকে 4 করো, 3 থেকে 4, এ ইকুয়ালটা হবে হচ্ছে 4-এ বেগ হচ্ছে 8, 3-এ বেগ হচ্ছে 6 মাইনাস 1, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং আইলা জাদু, প্রত্যেকটা মোমেন্টেই ত্বরণ কত, 2, এবং প্রতিটা মোমেন্টে ত্বরণ সেম আসারই কথা। কারণটা কি, যতটুকু ঢালু, এই অংশ যতটুকু ঢালু, এই অংশ একই পরিমাণ ঢালু, এই অংশ একই পরিমাণ ঢালু, এবং এই অংশ একই পরিমাণ ঢালু। সো দ্যাটস ওয়াই কি হয়, দ্যাটস ওয়াই প্রত্যেকটা জায়গাতে ক্যালকুলেট করলে অবশ্যই ত্বরণটা কি সেম হবে। প্রত্যেকটা জায়গাতে ক্যালকুলেট করলে ত্বরণটা সেম হবে। ঠিক আছে, তাহলে এখানে যেটা হচ্ছে প্রত্যেক জায়গায় সমান ত্বরণ, এই কারণে এটা হচ্ছে সমত্বরণ। এখন সমত্বরণ আমি শেখানোর জন্য এটা আঁকাই নেই, আমি আরেকটা জিনিস বোঝানোর জন্য আঁকাইছি। তো আপাতত এটা একটু জয়েন করে ফেলি, দেখতে সুন্দর লাগবে। যে জিনিসটা আমি বোঝাবো সেটা হচ্ছে, এই যে তুমি কাজটা করলা, এই কাজটা করার সময় তোমার দেখো তোমার কতক্ষণ টাইম লাগলো।
তোমার প্রথমত একটা স্টেপ ছিল কি, প্রথমত একটা টেবিল আঁকানো, টেবিলে ভ্যালুগুলো বের করা, একটা স্টেপ, এখানে তোমার 1 মিনিট চলে গেছে। সেকেন্ড স্টেপ যেটা, তুমি গ্রাফ আঁকাইছো এবং গ্রাফ আঁকাইতেও তোমার টাইম লাগছে, ধরো 1 মিনিট বা 1.5 মিনিট আমাদের এখানে গেছে। তারপরে আমরা ত্বরণটা বের করছি এভাবে, এখানেও 3-4 মিনিটের টোটাল, তাহলে 5-6 বা 7 মিনিট টোটাল আমাদের নষ্ট হয়েছে। সো এই যে নষ্ট হয়েছে, এখন ধরো যে তোমাকে টুয়াইসটি বললাম, তোমাকে যদি থ্রাইসটি বললাম তুমি আবার নষ্ট করতে 6-7 মিনিট টাইম, তোমাকে 100টি বললে তুমি আবার নষ্ট করতে 6-7 মিনিট টাইম, জিনিসটা নষ্ট হচ্ছে টাইম। সো আমরা যখন একটা জিনিস ক্যালকুলেট করতেছি, যখন আমরা কম্পিউটার মহাশয়কে দিব, কম্পিউটার মহাশয় তো বলবে যে ভাই স্মার্টলি দেন, এগুলা আনস্মার্ট জিনিসপাতি আমাকে দিবেন না, ঠিক আছে? তো স্মার্টলি আমাদের এমন একটা চিন্তা করতে হবে যেন এই যে বেগের, খেয়াল করে দেখো, বেগের ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণ পাবো, তাই তো? আমাকে এমনভাবে চিন্তা করতে হবে যেন বেগের ডিফারেন্সিয়েশন করলে ত্বরণটা আসে, বা এই ত্বরণের ভ্যালু কত, 2 ইকুয়াল টু হচ্ছে বেগের এই ডিফারেন্সিয়েশনটা হয়। সো আমাকে এইভাবে চিন্তা করতে হবে যে আমি কম্পিউটারকে বলবো যে ভাই আপনি খালি বেগের ডিফারেন্সিয়েশন করেন, তার অ্যান্সার পাবেন। সো আমাকে, এটা তো গ্রাফিক্যালি গেল, আমাকে ম্যাথমেটিক্যালি এই টুলটা একটু জানতে হবে যে এটা কেমনে হয় বা এটা কেমনে কি হচ্ছে, ঠিক আছে? আমাকে ম্যাথমেটিক্যালি বুঝতে হবে যে আমার এত কিছু করার টাইম নাই। আমি বুঝলাম যে ঠিক আছে এখানে 2 আসতেছে, হ্যাঁ এখানে 2 আসতেছে, অ্যান্সারটা 2 চলে আসবে, কিন্তু কেমনে, এটাকে আমাকে ম্যাথমেটিক্যালি এখন চিন্তা করতে হবে। সো ম্যাথমেটিক্যালি চিন্তা করার জন্য তুমি যদি ডিফারেন্সিয়েশন পড়া শুরু করো ম্যাথমেটিক্স চ্যাপ্টারের মধ্যে, তাহলে একদম প্রথম দিকের একটা ল আছে হচ্ছে এরকম, ডিরিটি অফ টি টু দি পাওয়ার এন ইকুয়াল টু হচ্ছে পাওয়ারটা সামনে যাবে এবং একটা পাওয়ার কমে যাবে। কি হয় এখানে আমি যদি বলি, পাওয়ারটা সামনে বসে এবং পরে কি হয়, একটা পাওয়ার কমে যায়, একটা পাওয়ার কমে যায়। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের একদম প্রথম ল। এখন এই ল কেমনে আসে, আমি তো মনে করা যে একদম উপর থেকে ডাউনলোড করে এনে বসাই দিছি, মাথা থেকে মনে করা যে মনে করে এনে বসাই দিছে, কিন্তু জিনিসটা এমন না। জিনিসটা হচ্ছে একটা সুন্দর, মানে এটার বেসিক আছে এবং সুন্দর হচ্ছে এটার মানে কারণ আছে, লজিক আছে, লজিকটা থেকে আসে। ওই লজিকটা ম্যাথের ব্যাপার আর কি, ওই লজিকটা ফিজিক্স আমাদের লাগবে না, লজিকটা লাগবে না যে কিভাবে আসে, কিন্তু কি আসে এইটা আমাদের এখন থেকে লাগবে। এটা একটু মনে রাখতে হবে, এই কারণে আমি এভাবে মনে রাখাইছি বা এইভাবে লিখে দিলাম, যতটুকু লাগে ততটুকু। আমি কিন্তু এক্সট্রা কিছু পড়াচ্ছি না, যেটা ম্যাথের ওটা ম্যাথেরই অংশ, ম্যাথেই তোমাদের পড়ানো হবে। সো আমি তো ওটা পড়ায় লাভ নাই, সো আমার যতটুকু দরকার আমি ততটুকু দেখাচ্ছি। তাহলে কি হচ্ছে বেসিক্যালি দেখো, টি টু দি পাওয়ার এন, পাওয়ারটা সামনে বসবে, একটা পাওয়ার কমে যাবে। এক্সাম্পল দিই, ডিরিটি অফ, ধরো যে ডিরিটি অফ টি টু দি পাওয়ার 7 যদি বসে, এক্সাম্পল টি টু দি পাওয়ার 7, ঠিক আছে? তখন কি হবে, পাওয়ারটা সামনে আসবে এবং একটা পাওয়ার কমে যাবে, 7 - 1, মানে তোমার কাছে যেটা থাকবে সেটা হচ্ছে 7 টি টু দি পাওয়ার 6। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের অ্যান্সার। কিছুই না, যাই থাকুক না কেন, পাওয়ারটা সামনে যাবে, একটা পাওয়ার কমে যাবে। এরকম আরেকটা এক্সাম্পল দেই, ধরো যে একটু জ্ঞানজামালা, এরকম ডিরিটি অফ টি টু দি পাওয়ার -3/2 যদি এমন থাকে, সেম টু সেম জিনিসই হবে, পাওয়ারটা সামনে যাবে এবং একটা পাওয়ার কমে যাবে, -3 টু দি পাওয়ার 2 -1, তাহলে আসবে হচ্ছে -3/2, পাওয়ারটা সামনে চলে গেছে এবং একটা পাওয়ার কমে গিয়ে -5/2 আসবে। তোমার এটার প্রতিপাদন মনে রাখা লাগবে না, বা প্রতিপাদন দেখতে চাইলে ম্যাথ বই খুলে দেখতে পারো, আপত্তি করব না, কিন্তু আমি বলবো এখন না দেখলেই ভালো, তোমরা ম্যাথে যখন পড়বা তখনই দেখো, এটার অ্যান্সারটাই আমাদের লাগবে, ঠিক আছে? এইটুক লজিক বুঝছো কিনা আমাকে বলো, যে আমরা ডিফারেন্সিয়েশন বের করছি এবং ডিফারেন্সিয়েশনের এরকম একটা সূত্র আছে যেটাকে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা। কিছুই করা লাগবে না ভাই, মানে একদম সোজা। কি করতে হবে, পাওয়ারটা সামনে বসাই দিবা এবং ওই পাওয়ারটা 1 কমে যাবে, পাওয়ারটা সামনে বসাই দিব, 1 পাওয়ার কমে যাবে। এখন এখানে একটা না ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে সবকিছু কি এরকম লাড্ডু মার্কা থাকবে?
লাইফের সবকিছু এরকম লাড্ডু মার্কা হলে তো কাজ হয়ে যেত, লাইফের সবকিছু এরকম লাড্ডু মার্কা না। তোমরা এরকমও পাবা ডিডিটি অফ ধরো যে 3 ইন্টু টি টু দি পাওয়ার 5। তখন বলবো যে ভাই আমি তো এই শেপ শিখছি, আমি তো 3 শিখি নাই, এই 3 কই যাবে? ঠিক আছে, এই 3টা কই যাবে? অ্যান্সার ইজ, খেয়াল করে দেখো 3 কিন্তু পুরোটার সাথে গুণাকারে আছে, ভিতরের পুরো ফাংশনের সাথে। আমি যদি ফাংশনের কথা বলি, ফাংশনের আকারে চিন্তা করলে 3 গুণাকারে আছে, সো 3 গুণাকারেই থাকবে। ঠিক আছে, যেটা গুণাকারে থাকে সেটা গুণাকারেই থাকবে। এবং বেসিক্যালি 3 কিন্তু একটা কনস্ট্যান্ট, খেয়াল করছো? কনস্ট্যান্ট মানে তো বোঝো ধ্রুবক। 3 একটা ধ্রুবক জিনিস, 3 বোঝায়, সো ধ্রুবক। কনস্ট্যান্টটা সবসময় বাইরে যায়, এটা মনে রাখবা, এটা আমাদের লাগবে। যে কোনো কনস্ট্যান্ট যদি গুণাকারে থাকে, কনস্ট্যান্টটা সবসময় বাইরে চলে যায়, গুণাকারে থাকলে বাইরে থাকবে, কারণ সেটা গুণ, আর কিছুই সেটা মিন করছে না। এখন তাহলে বাদ বাকিটা কিন্তু এখন ইজি, বাদ বাকিটা তোমার কাছে এটা। তাহলে কি হবে? 3 ইন্টু 3 তো 3, 5 পাওয়ারটা সামনে বসবে এবং একটা পাওয়ার কমে যাবে, টি টু দি পাওয়ার 4। তাহলে 15 টি টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে, এখন আমরা আসি হচ্ছে আমাদের বিগত উদাহরণে। বিগত উদাহরণে কি ছিল? ভি ইকুয়াল টু ছিল টয়েস টি, এইটা ছিল। সো আমরা কত কষ্ট করে দেখো 7-10 মিনিট ব্যয় করে আমরা বের করছিলাম যে ত্বরণ হচ্ছে 2। এবার আমরা আর কষ্টটা করব না, এবার আমরা ইকুয়েশন দিয়ে বের করে ফেলবো। এ ইকুয়াল টু, আচ্ছা আমি তাহলে লিখি, ভি ইকুয়াল টু ছিল টয়েস টি, আমার কি বের করতে হবে? এ বের করতে হবে। এ ইকুয়াল টু ডিডিটি অফ ভি, ডিডিটি অফ ভি মানে কত? টয়েস টি। এই যে কেবলই এরকম একটা জিনিস দেখলাম যে আমাদের যেটা গুণাকারে থাকবে 2, এটা বাইরে চলে যাবে, তাহলে 2 ইন্টু ডিডিটি অফ টি। এখন আমাকে বলো টি এর পাওয়ার এখানে কত, দেখি কয়জন পারে। টি এর পাওয়ার এখানে বেসিক্যালি কত? বলো তো টি এর পাওয়ার কত? এটা পারতে হবে, টি এর পাওয়ার কত? টি এর পাওয়ার 1, ভেরি গুড। কোনো কিছু না থাকলে মানে কত? পাওয়ার 1। হ্যাঁ, পাওয়ার যদি 1 হয় তাহলে কি হবে? 2 ইন্টু 2 তো 2 এর মতো, ইন্টু পাওয়ারটা সামনে বসবে এবং একটা পাওয়ার কমে যাবে, 1 - 1, মানে যেটা হবে 2 ইন্টু 1 ইন্টু টি টু দি পাওয়ার 0। খেয়াল করছো? টি টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি? 1। তাহলে তোমার কাছে যেটা আসবে 2 ইন্টু 1 ইন্টু 1, বা অ্যান্সার আসবে কত? 2। এবং আইলা জাদু 2ই কিন্তু অ্যান্সার। তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 2, এ ইকুয়াল টু হচ্ছে এই অ্যান্সারটা, বা 2। এবং তুমি খেয়াল করে দেখো আমরা যেটা একটু আগে 7-8 মিনিটে বের করছি, 7 to 8 মিনিটস, ওটা বের করতে আমার এখন কিন্তু 1 মিনিটও লাগবে না, অ্যান্সার ইজ 2। তাহলে বুঝছো ডিফারেন্সিয়েশন কি লেভেলের হচ্ছে মানে ইফিশিয়েন্ট একটা টুল বা ইফিশিয়েন্ট একটা প্রসেস, যে প্রসেসের মাধ্যমে তুমি অনেক কিছুই বের করে ফেলতে পারো। ঠিক আছে, যে প্রসেসের মাধ্যমে আমরা অনেক কিছুই চাইলে বের করতে পারি। আরেকটা উদাহরণ দেই, ধরো যে আমরা ত্বরণ হচ্ছে এরকম, বা বেগ হচ্ছে এরকম। বেগ হচ্ছে ধরো যে বললাম যে বেগের ফাংশনটা, টাইমের সাপেক্ষে ফাংশনটা হচ্ছে 7 টি টু দি পাওয়ার 6। আমি যদি এটার ত্বরণটা বের করতে চাই, পারবো না এখন? আশা করি পারা উচিত। ডিডিটি অফ ভি, ডিডিটি অফ ভি কত? 7 টি টু দি পাওয়ার 6। ঠিক আছে, তাহলে খেয়াল করো ডিডিটি অফ মানে যেটা গুণাকারে আছে সেটা গুণাকারেই বের হয়ে চলে যাবে, তাহলে 7 থাকবে সামনে। হ্যাঁ, 7 সামনে বের হয়ে যাবে, বাদ বাকিটা থাকবে টি টু দি পাওয়ার 6। 7 ইন্টু, তাহলে টি টু দি পাওয়ার 6 মানে কি? পাওয়ারটা সামনে বসবে এবং একটা পাওয়ার কমে যাবে, টি টু দি পাওয়ার 6 - 1, বা 7 ইন্টু 6 ইন্টু টি টু দি পাওয়ার 5, বা 42 টি টু দি পাওয়ার 5 হয়ে গেল। তোমার এটা বের করার জন্য সেই বিশাল বিশাল ইকুয়েশন, মানে বিশাল বিশাল ইকুয়েশন মানে হচ্ছে বিশাল বিশাল যে গ্রাফটা করা লাগলো না, এই গ্রাফ করা লাগলো না, এই গ্রাফ আঁকানো লাগলো না,
এই গ্রাফ আঁকানোর পরে তোমার হচ্ছে আবার ক্যালকুলেশন করা লাগলো না, তুমি এক মোমেন্টেই মানে কয়েকটা জাস্ট লিখিত লাইনের মাধ্যমেই এই বেগটা থেকে তুমি ত্বরণটা বের করে ফেলতে পারলা। এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের কি বলেছে বিউটি। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন কি খায় না মাথায় দেয়, আপাতত মোটামুটি আমরা একটু বুঝছি বা মোটামুটি আমরা খেয়াল করতে পারছি। ঠিক আছে, এখন আসো, এখন আমি যদি বলি যে ওয়েট, কোথাও এমন আছে, একটা এক্সাম্পল ধরো এরকম যে কোথাও একটা গাড়ি, আবার দেই সেই গাড়িটা চলতেছে, ঠিক আছে, গাড়িটা চলছে এবং গাড়িটার বেগ এই জায়গাতে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং এই জায়গাতেও হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমাকে জাস্ট এমনিই বলো যে আমি যদি একটা কাজ করি t=0 থেকে t=2 সেকেন্ডে ত্বরণ বের করি, ম্যানুয়ালি বের করো আর কি, কোনো সমস্যা নেই। ত্বরণটা কত হবে বলো, এখানে ত্বরণ কত আসবে? ত্বরণ কত আসবে? এই বলো তাড়াতাড়ি, এগুলা সহজ জিনিস। ত্বরণ কত আসে বলো না। ভেরি গুড, 0 আসবে, তাই না? 0 কেমনে করছো তোমরা? বেসিক্যালি এখানে তুমি যদি সূত্রটাই বসাও, হ্যাঁ, টি এর ডিফারেন্সটা, সূত্রটা বসালেও তোমার কাছে 0ই আসবে। 10-10/2 সেকেন্ড, যা ইচ্ছা তাই হোক, কিন্তু এটা আসবে 0। মানে এটা কয়েকভাবে ব্যাখ্যা করা যায়। একটা ব্যাখ্যা হচ্ছে এখানে বেগের কোনো চেঞ্জ হয়নি, মানে বস্তুটা সমবেগে গেছে, তাই ত্বরণ কত? 0, কোনো ত্বরণ থাকবে না, বেগের কোনো চেঞ্জ হয়নি। এবং এটা হচ্ছে লিখিতভাবে বা হচ্ছে জাস্ট আইডিয়া। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ভাবে যে ঠিক আছে, ত্বরণ 0 কেন? কারণ হচ্ছে বেগের কোনো চেঞ্জ হচ্ছে না, তাই ত্বরণ 0। গ্রাফিক্যাল তুমি যদি চিন্তা করো একই জিনিসটাকে, সবই কিন্তু কানেক্ট করবে পরস্পরের সাথে। যা যা শিখতেছি আমরা, এভরিথিং কানেক্টস। হ্যাঁ, এটা অনেকটা থ্রিলার মুভির মতো। থ্রিলার মুভি তুমি যখন দেখো তখন অনেক কিছু মনে করো যে শুরুর দিক থেকে দেখানো হয় যে লাইক এটা একটা কাহিনী হইলো, ওইটা একটা কাহিনী হইলো, কিছু একটা হচ্ছে এদিক সেদিক দিয়ে, কিন্তু লাস্ট মোমেন্টে গিয়ে সবকিছু কানেক্ট করে যায়, পুরোটার সাথে ম্যাচ করে যায়। সো এরকম আর কি, আমরা যা যা শিখতেছি সবকিছু কিন্তু কানেক্ট করবে। সবকিছু তুমি এটা জাস্ট মাথা থেকেই বলতে পারো, মানে ক্যালকুলেশন না করে, 0 ক্যালকুলেশন করে বলতে পারো। এখন হচ্ছে আমরা গ্রাফিক্যালি যদি দেখি, গ্রাফিক্যালি যেটা হবে টাইম=0-তে এবং টাইম=2 সেকেন্ডে, তুমি চিন্তা করো বেগের যে ভ্যালুটা, বেগের ভ্যালুটা কত? টাইম=0-তে বেগের ভ্যালু হচ্ছে 10 এবং টাইম=2-তেও বেগের ভ্যালু কত? 10। এই কারণে কি হচ্ছে, এই কারণে তোমার এই যে গ্রাফটা আসবে এরকম, এবং গ্রাফটা কত? গ্রাফের ঢালুটা কত? গ্রাফটা দেখো ঢালু না, একটিও ঢালু না, বা গ্রাফের ঢাল হচ্ছে 0। এবং বেগের যে গ্রাফের ঢাল সেটা কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে, একটু আগে আমরা দেখেছি, সেম টু সেম। সো ত্বরণ এখানে কত? 0। সো গ্রাফিক্যালেও দেখানো যায়। এখন আসা হচ্ছে ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা দেখবো। ঠিক আছে, আমরা এবার দেখবো হচ্ছে ডিফারেন্সিয়েশন। তাহলে কয়টা প্রসেস দেখলাম? এখানে একটা প্রসেস, এটা দুইটা প্রসেস, এটা থার্ড প্রসেস অ্যান্ড ফোর্থ প্রসেস। ঠিক আছে, আমরা এটাকে সবকিছু কানেক্ট করতে পারছি কিনা। ফোর্থ যে প্রসেসটা খেয়াল করে দেখো, আমরা ডিফারেন্সিয়েশনে দেখবো। ঠিক আছে, ত্বরণটা কত? ত্বরণটা হচ্ছে টাইমের সাপেক্ষে বেগের ডিফারেন্সিয়েশন। এখন টাইমের সাপেক্ষে বেগ যেটা, বেগ কত এখানে খেয়াল করে দেখো, বেগ হচ্ছে 10। এটা ডিফারেন্সিয়েশন কত হবে? কথা মনে হচ্ছে? লজিক তো বলে 0 হওয়া উচিত, তাই না? কারণ এই লজিক যদি বলে 0 হবে, 1 নাম্বার লজিক যদি বলে 0 হবে, 2 নাম্বার লজিক যদি বলে 0 হবে, 3 নাম্বার লজিকও যদি বলে 0 হবে, তাহলে এটা যদি লজিক হয় তাহলে এটাও 0 হওয়া উচিত। এবং এক্স্যাক্টলি তাই হবে, এক্স্যাক্টলি তাই হবে। বেসিক্যালি এখানে কত আছে খেয়াল করে দেখো, 10 ×
টি নাই এখানে, কিন্তু এখানে টি এর উপর পাওয়ার 0 আছে। সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1, মানে 10 এর সাথে 1 গুণ আছে। ক্লিয়ার কিনা দেখো, আমরা এই লজিকটা বের করতে পারি কিনা। হ্যাঁ, 10 এর সাথে 1 গুণ আছে, আর 1 মানে কত? টি টু দি পাওয়ার 0। এখন 10 যেটা, 10 তো বাইরে চলে আসবে, ডিরিটি অফ টি টু দি পাওয়ার 0 বা ডিরিটি অফ 10 ইন্টু পাওয়ারটা সামনে আসবে এবং একটা পাওয়ার কমে যাবে। সো এই যে 0 গুণ আকারে চলে আসছে, সো অ্যান্সার ইজ আলটিমেটলি কত হবে? 0। দেখছো, সব লজিকই মিলবে, সব লজিকই মিলে। এখানেও অ্যান্সার আসে 0। তাইলে আমার এই যে আমি একটা এক্সট্রা কাজ করলাম না বোঝানোর জন্য, যে টাইম নিয়ে আসলাম, আবার তাকে বললাম ভাই এটা 0 হয়ে যায়, এই জিনিসটাকে এটা একটু লং প্রসেস হয়ে গেল, তাই না? ইনএফিশিয়েন্ট প্রসেস হয়ে গেল, যে লাইক আমি একটা কিছু নিয়ে আসতেছি, নিয়ে আসার পরে ওটা আবার নাই হয়ে যাচ্ছে, মানে ইনএফিশিয়েন্সি চলে আসে, অদক্ষ একটা প্রসেস। এই প্রসেসটাকে দক্ষ করার জন্য আমি কিন্তু একদম এক চান্সে বলতে পারি একটা জিনিস, বুঝছি তো এই পর্যন্ত না? এক চান্সে একটা জিনিস বলতে পারি, সেটা হচ্ছে আমার কাছে, খেয়াল করে দেখো এখানে কি ছিল, আমি জাস্ট 2টা লাইন লিখবো। আমার কাছে এখানে ছিল হচ্ছে a ইকুয়াল টু ডিরিটি অফ 10, ডিরিটি অফ 10 এটা ছিল, এবং আলটিমেট অ্যান্সার হচ্ছে 0। সো আমি এখান থেকে একটা মানে সিদ্ধান্ত নিতে পারি। সিদ্ধান্তটা হচ্ছে ডিরিটি অফ যে কোনো কনস্ট্যান্ট, শুধু 10 না, তুমি যে কোনো কিছু বসাও, যে কোনো কনস্ট্যান্ট আসবে হচ্ছে 0। ডিরিটি অফ যে কোনো কনস্ট্যান্ট আসবে 0। এবং এই জিনিসটা ম্যাথমেটিক্যালি তো এটা বুঝলাম, ম্যাথমেটিক্যালি তো ঠিক আছে, বুঝে গেলাম যে 0 আসতেছে, কিন্তু রিয়েল লাইফে কি মিন করে? রিয়েল লাইফে যেটা মিন করে সেটা হচ্ছে, ধরো তুমি ডিরিটি অফ 5 বের করবা। ডিরিটি অফ 5 মানে হচ্ছে তুমি দেখতেছো যে একটা নির্দিষ্ট টাইম পরে 5 এর কোনো চেঞ্জ হচ্ছে কিনা, তাই না? ডিরিটি অফ 5 মানে কি? একটা নির্দিষ্ট টাইম পরে 5 এর কোনো চেঞ্জ হচ্ছে কিনা। অ্যান্সার ইজ তুমি যা খুশি তাই করো না কেন, যা খুশি তাই করো না কেন, 5 তো 5ই। 5 কি? একটা রাশি, একটা গণনা, ঠিক আছে? মনে করো আমার হাতের আঙ্গুল কয়টা? 5টা। 5, তুমি যা খুশি তাই করো না কেন, 5 তো 5ই, 5 তো 5ই। সো 5 এর কোনো চেঞ্জ হবে না, এটা এমন একটা রাশি যেটা চেঞ্জ হয় না, এটা হচ্ছে ধ্রুবক। হ্যাঁ, 5 কি? একটা ধ্রুবক। কিন্তু এটা ভার্সেস তুমি যদি এটা চিন্তা করো, ডিরিটি অফ টি টু দি পাওয়ার n, এটা কত আসে? n t টু দি পাওয়ার n মাইনাস 1। এই টি টু দি পাওয়ার n জিনিসটা কি? এটা একটা চলক। চলক ইংলিশ নাম কি? ভ্যারিয়েবল। চলক মানে কি? যেটা চলতে পারে। চলতে পারে মানে কি? গতিশীল, বা যেটা চেঞ্জ হয়। চলনশীল কোনো কিছু কি চেঞ্জ হতে থাকে, এই কারণে নাম হচ্ছে চলক। ইংলিশ কি? ভ্যারিয়েবল, যেটা ভ্যারি করে, চেঞ্জ হয়। ভ্যারি করা মানে কি? চেঞ্জ হয়ে যায়। যেরকম আমি বললাম যে আজকে ধরো যে ঢাকাতে কি বলা যায়, বাতাসের বেগের ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। অনেক বেশি বলে ফেললাম, এত হবে না, ধরো কথার কথা 10 মিটার পার সেকেন্ড, ঝড়ো হাওয়া 10 মিটার পার সেকেন্ড বাতাসের বেগ। কিন্তু এটা তো কিন্তু কনস্ট্যান্ট না, এটা কিছুক্ষণ পরে, 1 ঘন্টা পরে চেঞ্জ হয়ে যেতে পারে। এই বেগের ভ্যালুটা 5 মিটার পার সেকেন্ড হতে পারে, এই বেগের ভ্যালুটা 20 মিটার পার সেকেন্ড হতে পারে। এটা একটা চলক। হ্যাঁ, এটা একটা চলক। কিন্তু কোনো কিছু, ধরো যে আমি বললাম যে ঢাকার আয়তন, ঢাকার আয়তন হচ্ছে সামথিং বর্গমিটার, ঠিক আছে? যেটা আমরা ক্ষেত্রফল বলি, আয়তন বুঝে ফেলি আমরা। বা বাংলাদেশের আয়তন 1,47,570 বর্গ কিলোমিটার যদি বলি, এটা কনস্ট্যান্ট একটা ভ্যালু, এটা চেঞ্জ হচ্ছে না, এটা 1 ঘন্টা পর পর চেঞ্জ হবে না, ঠিক আছে? কিন্তু ঢাকার মধ্যে বাতাসের ভ্যালুটা চেঞ্জ হবে, সো এটা একটা ভ্যারিয়েবল। ঢাকার বাতাস এর ভ্যালুটা, বাতাসের বেগের ভ্যালুটা, আর কিন্তু বাংলাদেশের যেটা আয়তন বা ঢাকার যেটা আয়তন হবে সেটা কি? কনস্ট্যান্ট হবে। সো কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না, কোন ডিফারেন্স বের করে তুমি অ্যান্সার পাবা না, ডিফারেন্স হবে 0, কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ভ্যারিয়েবলের চেঞ্জ হবে। ওকে, এই দেখো বুঝছি কিনা। যদি বুঝে থাকি তাহলে হচ্ছে একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল যদি আমরা চিন্তা করি, ছোট্ট একটা এক্সাম্পল আর কি। ধরো আমরা তো ত্বরণ নিয়ে চিন্তা করলাম, আমরা বললাম যে সরণ x ইকুয়াল টু হচ্ছে এরকম 7t টু দি পাওয়ার 6 মাইনাস 5t স্কোয়ার। সরণ এটা আমাকে বের করতে হবে বেগ কত?
এবং আমাকে বের করতে হবে ত্বরণ কত। ঠিক আছে, রেডি? রেডি কিনা বলো। এগুলো আমাদের আমি যেটা বলছিলাম ফার্স্ট পেপারের কিছু চ্যাপ্টার এবং সেকেন্ড পেপারের কিছু চ্যাপ্টারে লাগবে, অবশ্যই মাস্ট। সেগুলো আমাদের মানে এই জিনিসটাই আর কি, এই যে বেসিকটা বললাম এই বেসিকগুলোই জানা থাকতে হবে, আর কিছুই না। তাহলে আমরা কি বের করব? বেগ বের করব, তাই না? এখন কথা হচ্ছে যে এখানে খেয়াল করে দেখে আগেরটাতে রাশিতে হচ্ছে একটা পদ ছিল, পদ মানে তো বুঝছো, একটা অংশ ছিল রাশিতে, একটা ছিল। হ্যাঁ, এবার আমরা বলছি যে ডাবল আর কি, দুইটা আর কি, এখানে একটা পদ, এখানে আরেকটা পদ। ঠিক আছে, সো যা আছে তাই বসাও, কোনো সমস্যা নাই। এবং প্রত্যেকটা পদের আলাদা করেই হচ্ছে ডিফারেন্সিয়েশন হয়, প্লাস থাকলে প্লাস হয়ে যাবে, মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মাইনাস থাকলে মাইনাস হয়ে যাবে। তাহলে ডিটি অফ এক্স, যেটা এক্স কত, এক্স হচ্ছে 7t⁶ মাইনাস 5t স্কোয়ার। তাহলে ডিটি অফ বেসিক্যালি এখানে তোমার যেটা হবে এটারও ডিফারেন্সিয়েশন হবে, মাইনাস মাইনাসের মতোই থাকবে, এটারও ডিফারেন্সিয়েশন হবে, আর কিছুই না। মানে যা লাও তাই কদু আর কি, তেমন কোনো ডিফারেন্স হবে না, আলাদা আলাদা। এটা মাইনাস আছে তাই মাইনাস বসে, প্লাস থাকলে প্লাস বসতো। তাহলে এটা কত হবে দেখো, একবারে যদি করো 7 ইন্টু পাওয়ারটা সামনে আসবে এবং একটা পাওয়ার কমে যাবে, t⁵ হবে। 7 7 এর মতো 6 সামনে আসলে পাওয়ার কমে গেল, মাইনাস 5 ইন্টু 2 2 এর মতো পাওয়ার একটা কমে গেল, 2 - 1, একবারে লিখলাম 1। ঠিক আছে, তাহলে এখানে কত আসে? এখানে আসে হচ্ছে 42t⁵ মাইনাস 10t। ঠিক আছে, 42t⁵ মাইনাস 10t, এটা আসে বেগ। এটা এক নাম্বারটা গেল। এক নাম্বারটা গেল, এবার দুই নাম্বারটা। ওকে, দুই নাম্বারটা কেমনে বের করব? এই যেটা ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বেগের ডিফারেন্স, বেগের ডিফারেন্স ডিরিটি অফ 42t⁵ মাইনাস 10t। ঠিক আছে, 42t⁵ মাইনাস 10t। এখানে তাহলে কত আসে দেখো, খেয়াল করে। বেগ তো বসাচ্ছি আমরা, বেগটাই বসাচ্ছি আমরা, কিন্তু আর সরণ বসাতে পারবো না, আমরা বেগ বসাতে হবে ইকুয়েশন অনুসারে বা আমাদের বেসিক অনুসারে, তাই না? বেগের ডিফারেন্সিয়েশন ত্বরণ। তাহলে খেয়াল করে দেখো আলাদা আলাদা, মাইনাস ডিরিটি অফ 10t। আমি একটু উপরে উঠাই, এখানে তাহলে যেটা পাবা 42 তো 42-এর মতো বাইরে চলে আসবে, 5টা বাইরে আসবে, t⁴ চলে আসবে। কেন? কারণ পাওয়ার একটা কমে যাবে এবং এই পাওয়ারটা সামনে চলে আসবে। মাইনাস 10 10 10-এর মতোই থাকবে। হ্যাঁ, t এর পাওয়ার এখানে কত? 1 1 সামনে চলে আসবে এবং t⁴ হবে 1। ঠিক আছে, তাহলে এটা হবে 210 t⁴, 42 5 210 মাইনাস 10t। এই হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ত্বরণ। তাহলে আমাদের বেগ এবং ত্বরণ দুইটাই আমরা বের করতে পারছি। ক্লিয়ার? দাঁড়াও, এটা সো দুইটাই বের হয়েছে, যা খুশি তাই দেওয়া থাকে, এখন থেকে তোমরা চাইলে বের করতে পারবা। ওকে, সো আমাদের, আমি যদি একদম ফাইনালি বলি, আমাদের মোরাল অফ দ্য স্টোরি আজকের জন্য, আজকে আমি ডিফারেন্সিয়েশনটাই খালি পড়াইছি ক্যালকুলাসের মধ্যে। সো ক্যালকুলাসের দুইটা পার্ট আছে, আর একটা পার্ট আছে যেটা সম্পর্কিত হালকা একটা তোমাদের বেসিক আমি দেখাইছিলাম হচ্ছে আলুর চপের মাধ্যমে ইন্টিগ্রেশন, যেটা ওটা আমাদের আরেকটা ক্লাস নিব আমি, ইন্টিগ্রেশন কতটুকু লাগে।
তাহলে আজকে যদি আমি একটু সাম আপ করি, আজকে কি হয়েছে? আজকে হয়েছে আমাদের কাছে, আমরা প্রথমত দেখছি যে ভাই আমাদের জানা একটা প্রবলেম আমরা যেটা ম্যানুয়ালি সলভ করি বা একটু কষ্ট করে সলভ করি, ওইটা আমাদের কম্পিউটারাইজ করতে হবে বা একটু ফাস্টার করতে হবে। এখন ফাস্টার করার সময় আমরা যেটা খেয়াল করছি, ফাস্টার আমরা করতে পারবো কম্পিউটারের থ্রুতে। আমরা যে কম্পিউটারকে কিছু একটা বলি, যেখানে আমরা ফাস্টারও করতে পারবো, স্মুথও করতে পারবো। আমরা খুব কম টাইমের মধ্যে ডিফারেন্স বের করলে একদম স্মুথলি তাৎক্ষণিক ব্যাপার স্যাপার চলে আসবে। সো তাৎক্ষণিক ত্বরণ বা তাৎক্ষণিক বেগও আমরা চাইলে বের করতে পারি যে কোনো মোমেন্টে। সো এই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে অন্তরীকরণ। বেসিক্যালি কি কিছুই না, সেটা হচ্ছে অন্তর বা ডিফারেন্সটা বের করছি আমরা একটা নির্দিষ্ট টাইমে বা কিছু একটা সাপেক্ষে অন্তরকরণ করতেছি। ইংলিশ নামটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, অন্তরীকরণ। এখন এটা করার সময় আমি যেটা বলছি যে ঠিক আছে, আমরা এইটা একটা উদাহরণ যে আমরা বেগটা বের করতে পারছি, এবং আমরা এই আইডিয়া যেটা দুটা আসছে সেটা হচ্ছে আচ্ছা ওয়েট, বেগ এবং ত্বরণ আমরা অন্তরীকরণ করে বের করতে পারবো। স্মরণকে সময় সাপেক্ষে অন্তরীকরণ করলে বেগ, এবং ত্বরণকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে, বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ। এখন আমরা তার পরবর্তীতে এই যে আইডিয়াটা আমরা পাইছিলাম, এটাকে যদি একটু গ্রাফিক্যালি চিন্তা করি, তাহলে গ্রাফিক্যালি চিন্তা করে দেখলাম যে এখানে একটা জাদুর মতো ব্যাপার স্যাপার ঘটে। সেটা হচ্ছে ঢালু থেকে বের করা যায় যে কতটুকু ঢালু, সেটাই হচ্ছে ত্বরণ নির্দেশ করে। তাহলে বেসিক্যালি ঢালটাই আমরা বের করি। এখন এই আইডিয়াটা তারপর যখন আমরা আরো একটু ডেভেলপ করছি, তখন আমরা ঢাল দিয়ে যখন আমরা বের করি, তখন একটা প্রসেস, ঠিক আছে, এটা বের করা যায়, কিন্তু এটাও টাইম কনজিউমিং হয়ে যায়, এটাও আমাদের কাছে টাইম নিবে। সো এইটাকে কেমনে স্মুথ করা যায় সেটা হচ্ছে ক্যালকুলেশনের থ্রুতে। হ্যাঁ, ক্যালকুলেশন করে তুমি স্মুথ করতে পারো, এবং ক্যালকুলাস এই কাজটা করে দিবে। ডিফারেন্সিয়েশনের বেসিকটা যেটা, সেই অনুসারে প্রথম যে লটা আসবে, ডিফারেন্সিয়েশনের 10-12টার মতো ল আছে, তার মধ্যে 1 নাম্বার লটাই ফিজিক্সে লাগবে, 1 নাম্বারটাই। এবং প্রথম ল তোমাকে বলবে ভাই পাওয়ারটা সামনে আনবা এবং একটা পাওয়ার কমাই দিবা, এবং সেটাকে আমরা কয়েকটা ইকুয়েশনের থ্রুতে হচ্ছে বা কয়েকটা এক্সাম্পলের থ্রুতে একটু দেখলাম। দেখার পরে আমরা যে কাজটা করছিলাম হচ্ছে গ্রাফিক্যালি, ওই কাজটা দিয়ে হচ্ছে আমরা দেখলাম যে ওয়েট, এটাকে তো গ্রাফিক্যালি না করে এইভাবে করলে তো ফাস্টার হয়ে যাচ্ছে, এবং সেটাই আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা গ্রাফিক্যালি না দেখে আমরা হচ্ছে ইকুয়েশনের থ্রুতে দেখবো, ফাস্ট কাজ হবে। তো ভালো কথা, এটা দেখার পরে হচ্ছে আমরা চিন্তা করলাম যে ওয়েট, এটা তো একটা উদাহরণ ছিলই যে সামনে যদি কিছু একটা এই লেজের মতো থাকে তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে কিছু না, সেটা সামনেই অ্যাড হবে, এটা একটা এক্সাম্পল ছিল। তারপরে আমরা আবার চেক করলাম যে ওয়েট, আমরা যেটা পড়তেছি যদি সমবেগে যায় তাহলে কি হয়। সমবেগে গেলে আমরা 3-4 ভাবে এটা প্রমাণ করতে পারলাম যে ত্বরণ হয় 0, এবং এটা একটা ভালো ওয়ে ছিল দেখানোর জন্য যে হ্যাঁ, সমবেগ বা একটা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে তার ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে 0। সো আমরা একটা কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0, এটা আমরা পেয়েছি। সো কনস্ট্যান্ট এবং ভেরিয়েবলকে, সেটা নিয়ে আমি টুকটাক বিভিন্ন রকম বকাবকি করছি আর কি, বক অনেক কিছুই করছি। তার পরবর্তীতে আমরা হচ্ছে ছোট্ট একটা উদাহরণ দেখলাম, যে টাইপের উদাহরণগুলো আমাদের কাছে অনেক বেশি আসবে। এটা জাস্ট একটা মনে করে যে স্টার্টার ছিল আর কি। মেইন কোর্স এখনো সামনে আসবে, যেটা আমরা বিভিন্ন চ্যাপ্টারে গিয়ে চ্যাপ্টার ওয়াইজ পড়বো। ঠিক আছে, সো অনেক কিছু পড়ে ফেলছো, গত দিনের প্রাইজ মানিও পয়সা, আজকে আর টাকা দিতে পারবো না। বাই বাই, ভাগো, গুড নাইট। আরো এক্সাম্পল দেয় তোমরা করবা, তোমরা পরের দিন করে যাও, ক্লাসের মধ্যে করো, চ্যাপ্টার ওয়াইজ করো, সমস্যা নেই, চ্যাপ্টার ওয়াইজ অনেক এক্সাম্পল পাবে এগুলো। আজকে জাস্ট বুঝলেই হয়েছে যে কি কাহিনী হইতেছে। ওকে, থ্যাংক ইউ।